ভগবান রামচন্দ্র তিনি হলেন বিষ্ণুর অবতার। এ কথা আপনারা সবাই জানেন। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় কেন তিনি এ ধরার বুকে জন্মগ্রহণ করলেন, তাহলে আপনারা বেশিরভাগই বলবেন অধর্মী রাবণের বিনাশের জন্য। এই ধরার বুকে ধর্মের স্থাপনের জন্য। কিন্তু যদি বলা হয় এ কথা সত্য নয়, রামায়ণ সংঘটিত হয়েছিল তার পরম ভক্ত নারদের অভিশাপে। তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন মানব রূপে জন্মগ্রহণ করার জন্য। নমস্কার বন্ধুরা, আমি স্বাগত জানাই আমার চ্যানেল গল্পবালাতে। আজ আমি হাজির হয়েছি এক পৌরাণিক কাহিনী নিয়ে, যার নাম ভক্তের অভিশাপে ভগবান। লেখক কবি শেখর কালিদাস রায়। গল্পের প্রধান চরিত্র নারদ। আমরা সকলেই জানি তিনি একজন মহান ঋষি এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কিন্তু যখন তিনি তরুণ যুবক ছিলেন, তার রূপ যৌবন ছিল ইন্দ্রচন্দ্রের মতো। ওনার শখ হয়েছিল বিবাহ করার। তাই তিনি একদিন গোলকে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, প্রভু, আমার বিয়ে করার ইচ্ছে হয়েছে। সবচেয়ে গুণবতী রূপবতী কন্যা কার ঘরে আছে বলতে পারেন আপনি? এ কথা শুনে ভগবান বললেন, তুমি বিয়ে করে সংসারী হবে, এটা তো সুখবর। যাই হোক, ভগবান সন্ধান দিলেন অযোধ্যার রাজা অম্বরীশের কন্যার। নারদে সংবাদ পেয়ে চলে গেলেন। তবে তারপরে এলেন আরেক ঋষি, যার নাম পর্বত ঋষি। এই পর্বত ঋষিও ছিলেন নারদের মতোই রূপবান, গুণবান, মহাজ্ঞানী এবং বিষ্ণুর পরম ভক্ত। আর সব থেকে বড় বিপত্তি তখনই বাঁধে, তিনিও একজন রূপবতী, গুণবতী কন্যার সন্ধানে ভগবানের কাছে এসেছেন। তার মনের বাঞ্ছা শুনে ভগবান বিষ্ণু তাকে একেই উত্তর দিলেন, অর্থাৎ অম্বরীশের কন্যার সন্ধান দিলেন। অন্যদিকে একেবারে ধূমকেতুর মতো আকাশ পথ আলোকিত করে নারদ ঋষি গিয়ে পৌঁছালেন অম্বরীশের রাজসভায়। এই রাজা অম্বরীশ, তিনিও ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। যেহেতু তিনি একজন বিষ্ণু ভক্ত, তাই তিনি যখন দেখলেন তার দ্বারে বিষ্ণুর পরম ভক্ত নারদ এসেছে, তখনই নিজের সিংহাসন ছেড়ে জোর হাতে নিবেদন করে নারদকে জিজ্ঞেস করলেন, দেবর্ষি, অধমের প্রতি কী আজ্ঞা হয়? কোন বার্তা বহন করে এনেছেন বলুন? নারদ সঙ্গে সঙ্গে বললেন, রাজন, ভগবান বিষ্ণুর কাছে শুনলাম আপনার এক রূপবতী গুণবতী কন্যা আছে। আমি সেই কন্যাটিকে বিয়ে করতে চাই। এই কথা শুনে রাজা বললেন, দেবর্ষি, এ তো পরম সৌভাগ্যের কথা। তবে আপনি দুদিন পরে আসবেন। এ বিষয়ে আমি আমার কন্যার সঙ্গে কথা বলব। আমাকে তো জানতে হবে সে যদি মনে মনে কাউকে বরণ করেছে। নারদ রাজার কথা মতো বলে গেলেন, ঠিক আছে, আমি দুদিন পরেই আসব। তবে নারদ বিদায় নিয়েছে, ঠিক তার কিছুক্ষণ পরেই পর্বত ঋষি এসে হাজির হলেন সেই রাজার দরবারে। তিনিও নারদের মতো অভ্যর্থনা পেলেন। তিনিও বিষ্ণুর পরম ভক্ত এবং তিনিও নারদের মতো প্রস্তাব জানালেন তার কন্যাকে বিয়ে করার। রাজা বললেন, এটা তো পরম সৌভাগ্যের কথা। তবে মুশকিল হলো এই যে, এইমাত্র নারদ এসে
একেই প্রস্তাব জানিয়েছে। আপনারা দুইজনেই যোগ্য পাত্র। আপনি বরং পূর্ণিমার দিন আসবেন। সেই দিনেই আমার কন্যা শ্রীমতী আপনাদের দুজনের মধ্যে একজনকে নিজের পতি হিসাবে গ্রহণ করবে। ঋষি পর্বত বললেন, ঠিক আছে, তাহলে পূর্ণিমার দিনই আসব। তবে এই দিকে যেহেতু নারদকে 2 দিন পরে আসার কথা বলা হয়েছিল, তাই তিনি 2 দিন পরেই এসে হাজির হয় অম্বরীশের সভায়। তখন তিনি অর্থাৎ রাজা তাকে খুলে বলেন পুরো ঘটনা, যে তার যাওয়ার পর ঋষি পর্বত একই প্রস্তাব নিয়ে এসে হাজির হয়েছিলেন তার দরবারে। তাই তিনি তাকে পূর্ণিমার দিন আসতে বলেন এবং সেই দিনেই দুইজনের মধ্যে তার কন্যা শ্রীমতী একজনকে নিজের বর হিসেবে গ্রহণ করবে এবং সেই ব্যক্তিই হবে তার জামাতা। যদিও বিবাহের দিনটি ঠিক করা হয় পূর্ণিমার দিন, তবে নারদের মনে চিন্তা দানা বাঁধতে শুরু করে। তাকে চিন্তা কুড়ে কুড়ে খেতে শুরু করে। তবে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সে কথা ভাবতে থাকে, তার মতো একজন রূপবান পুরুষ দেখে শ্রীমতী নিশ্চয় পর্বত লঙ্ঘন করে হলেও তার গলাতে মালা পরাবে। আর সব থেকে মজার বিষয় হলো, অপর প্রান্তে ঋষি পর্বত একই ভাবনায় মগ্ন। তবে দুইজনের মধ্যে কেউ নিজের রূপ যৌবনের ওপর নির্ভর করে থাকতে পারলেন না। নিজের চিন্তা থেকে মুক্তি পেতে নারদ এসে হাজির হলেন প্রভুর কাছে এবং তিনি বললেন, প্রভু, অম্বরীশ তো কন্যাদান করতে প্রস্তুত হয়েছেন, কিন্তু পর্বত ঋষি প্রতিদ্বন্দ্বী জুটেছে। আগামী পূর্ণিমার দিন রাজা আমাদের দুইজনকে উপস্থিত হতে বলেছেন। সেখানে শ্রীমতী আমাদের দুজনের মধ্যে যাকে ইচ্ছে পছন্দ করে বরমাল্য দেবে। কিন্তু আপনাকে আমার একটা উপকার করতে হবে। বরণের সময় পর্বতের মুখখানা যেন শ্রীমতী চোখে বাঁদরের মতো মনে হয়, এটা আপনাকেই করতে হবে। এই কথা শুনে প্রভু বললেন, আচ্ছা তাই হবে, তুমি পরম ভক্ত, তোমার জন্য এইটুকু তো করতেই হবে আমাকে। এই কথা শুনে নারদ একদম শান্তিতে সেখান থেকে চলে গেলেন। তবে তার যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ঋষি পর্বত এসে হাজির হয় এবং তারও প্রার্থনা একই রকম। ভগবান তার কথা শুনেও বললেন, ঠিক আছে, তাই হবে। এই কথা শুনে পর্বত সেখান থেকে নিশ্চিত হয়ে চলে গেল। এইদিকে রাজা তো চিন্তায় পড়লেন। শ্রীমতী দুজনের মধ্যে একজনের গলায় মাল্য দান করবে, তবে যার গলায় মাল্য দান করবে না সে নিশ্চয়ই অভিশাপ দেবে। এই কথা মনে মনে চিন্তা করেই রাজন দিন রাত ভগবানকে ডাকতে থাকেন। সময় গড়িয়ে বিবাহের দিন চলে আসে। 2 ঋষি এসে হাজির হয় রাজসভায়। তবে রাজকন্যা স্বয়ম্বর হবে আর রাজ্যে কোনো ধুমধাম নেই, ঘটা সমারোহ নেই, সর্বত্রই বিষাদের ছায়া। তাই ঋষিরা চিৎকার করতে লাগলেন, কন্যা নিয়ে এসো, কন্যা নিয়ে এসো। রাজা চেষ্টা করলেন ঋষিদের নানান কথায় ভুলিয়ে রাখার। কন্যা আর আনেন না তিনি। ঋষিরা একেবারে অধীর হয়ে গালিগালাজ করতে লাগলেন। এইদিকে ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। শ্রীমতীকে সভায় আনা হলো। শ্রীমতীর রূপ দেখে 2 ঋষিরই মাথা ঘুরে গেল। শ্রীমতী সে সময় দেখতে পেল 2 সিংহাসনে বাঁদর মুখ কদাকার 2 জন পুরুষ বসে আছে। সেই 2 জনকে দেখেই সে চিৎকার করে উঠল। তবে পরক্ষণে দেখতে পেল 2 জনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন অসামান্য রূপবান এক তরুণ যুবক।
তার দেহে রং নবদুর্বাদলের মতো, হাতে তার ধনুর বাণ, মুখে চোখে তার প্রসন্ন হাসি, মুখের চারিপাশে স্বর্গীয় জ্যোতির ছোটা। তাকে দেখা মাত্রই সেই পুরুষের গলায় বরমাল্য অর্পণ করল শ্রীমতী, আর সঙ্গে সঙ্গে শ্রীমতী অন্তর্হিত হলেন। তাকে আর দেখা গেল না। এই পর্বটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে।